Hello, everybody. Thank you very much and welcome to the special IELTS class on reading test. Actually, today I'll be discussing about a question type which is very common in IELTS exam. That is true, false, not given. Or you can tell that yes, no, not given. This is actually so problematic for many students. However, today I'll be sharing some tricks, techniques, and some special tips for solving this type of question. Okay, let me share the screen. Today I'll be solving Cambridge 13 passes to, test 2 passes 1. Okay, let me share. Can you ensure me that you can clearly see the book? জি স্যার। Okay, okay. আচ্ছা, এখন এইখানে যে কোয়েশ্চেনটা দেয়া আছে, আমরা প্রথমে যেটা করব, আমরা তো আগেই বলছিলাম যে আমাদের ফার্স্ট যে কাজটা, যে এভাবে আমরা কি করব, মার্ক করে নিব। শূন্যস্থানের পরে কি বসতে পারে, যে অ্যাডেড টু ড্যাশ, অ্যাডেড টু একটা নাউন হবে। এরপর আমরা বলছি যে অ্যানশিয়েন্ট রোম, এখানে লেখা আছে, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে এই লেখাগুলো প্যাসেজে কোন জায়গায় আছে। হ্যাঁ, এই যে মিডল এজ কোথায় আছে, এগুলো হচ্ছে রোড, মানে মানচিত্রের যে বড় বড় জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলো দেখে ছোট জায়গাগুলো চিনতে হবে। মানে আমি যেটাকে উদাহরণ দিয়ে বলছিলাম গত ক্লাসে, যে আপনি যদি মার্কেটে যান, আপনি যদি স্বপ্নে যান, বাংলাদেশের স্বপ্ন অথবা আগরা, অথবা আপনি যদি আমাদের কানাডায় যদি এরকম হয় যে রিয়েল কানাডিয়ান সুপার স্টোর, অথবা ওয়ালমার্ট, অথবা কস্টকোতে যদি শপিং করতে যান, তাহলে আপনার আগে থেকে জানতে হবে, আগে থেকে একটা ধারণা করে নেবেন যে কোথায় কোন ধরনের বাজার পাওয়া যায়, যেমন শুকনা বাজার, কাঁচা বাজার, হ্যাঁ, তারপরে পোশাকের মার্কেট কোন দিকে, ড্রেস কোথায় পাওয়া যাবে, তারপরে ফার্মেসি কোন দিকে, কসমেটিক্স কোন জায়গায় পাওয়া যায়, এটা জানতে হয়। ঠিক সেরকমই রিডিং প্যাসেজের প্রত্যেকটা কোয়েশ্চেনই, মানে মানে প্রশ্নের যে টাইপ গুলো আছে, এক একটা টাইপ এক একটা আলমারির মতো কাজ করে। অর্থাৎ যখন একটা কোয়েশ্চেনের পাওয়া যায়, একটা কোয়েশ্চেন যখন পাওয়া যায়, লোকেশন যখন পাওয়া যায়, তখন পরবর্তী লোকেশনটা, পরবর্তী কোয়েশ্চেনের লোকেশনটা তারপরেই থাকে, সিরিয়াল মেনটেন করে নরমালি বেশিরভাগ কোয়েশ্চেনের ক্ষেত্রেই। যেগুলো আমি আলোচনা করছি, যে কোনগুলো অর্ডার মেনটেন করে আর কোনগুলো অর্ডার মেনটেন করে না, কোন প্রশ্নগুলো তাড়াতাড়ি বের করা যায়, মানে উত্তর তাড়াতাড়ি বের করা যায়, আবার কোনগুলো দেরিতে বের করা যায়, কোন প্রশ্নগুলো আগে উত্তর করলে আপনি 1 ঘন্টার মধ্যে রিডিং টেস্ট পরীক্ষা শেষ করে ফেলতে পারবেন, আবার কোন প্রশ্নগুলো আগে ধরলে আপনি সলভ করতে তো পারবেনই না, আপনি বিপদে পড়ে যাবেন। তো এগুলো কিন্তু আমরা শেয়ার করছি, এবং আমরা এটাও বলে দিয়েছি যে কোন প্রশ্নগুলো সেভ করে রাখতে হবে, পরে অ্যান্সার করতে হবে, এটাও আমরা বলে দিয়েছি। তো আইএলস হচ্ছে সবকিছুই হলো টেকনিক। মনে রাখবেন, এফিসিয়েন্সি হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে এফিসিয়েন্সি, মানে আইএলটিএস পরীক্ষাতে ভালো করার জন্য, রিডিং এ বিশেষ করে ভালো করার জন্য যে মানে টেকনিকটা, সেটা হলো যে আমরা একটা স্ক্রিন শেয়ার করি, তাহলে ক্লিয়ারলি বুঝে যাবে। আমরা বলছিলাম যে রিডিং এর কিছু হ্যাক আছে, কিছু টেকনিক আছে রিডিং এর। তো রিডিং এর গতকালকে তো আমরা আলোচনা করলাম মনে হয়, আইএলটিএস রিডিং। ওকে, রিডিং এর গ্রেট টিপস আইএলটিএস রিডিং। ওকে ওকে, আমাদের পরশুদিন আলোচনা করলাম যে রিডিং, সেই রিডিং এর আমরা শীটটা কোথায় রাখলাম, আইএলটিএস রিডিং। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম যে আইএলটিএস এর রিডিং টেস্টের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন।
হোয়াটএভার, স্লাইড খুঁজে পাচ্ছি না, আমরা সরাসরি আমরা ক্লাসের কথা বলে ফেলি সরাসরি, দরকার কি। দেখেন, রিডিং এ ভালো করার জন্য আমরা এর আগে বলছিলাম যে কি করতে হবে। রিডিং এ ভালো করার জন্য সিনোনিম জানতে হবে, কনটেক্সচুয়াল মিনিং বুঝতে হবে। সিনোনিমস অথবা প্যাসেজের কনটেক্সট বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে সূত্র দিয়েছিলাম মনে আছে আপনাদের, এই যে রিডিং দ্য প্যাসেজ, রিড দ্য প্যাসেজ, আর ইউ দেওয়া হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে। তারপরে হবে কি রিডিং আন্ডারলাইন, তারপরে কি করতে হবে, আবার রিডিং করতে হবে, কিন্তু রিডিং উইথ স্কিমিং। এরপরে হচ্ছে স্ক্যান করতে হবে, এরপরে ম্যাচ করতে হবে। এই RURSM সূত্র আমি আপনাদেরকে দিয়েছিলাম। RU দিয়ে বুঝাইছি যে মনে রাখার সূত্র আর কি, রায়ারসন ইউনিভার্সিটি রিসার্চ এন্ড সার্ভে ম্যানেজমেন্ট। এটা আমি এমনি একটা বানাইছিলাম যে আপনাদের মনে রাখার জন্য, সার্ভে ম্যানেজমেন্ট। মনে রাখবেন যে মানে আর দিয়া হচ্ছে রায়ারসন ইউনিভার্সিটি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আর দিয়া হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন, ইউ দিয়া হচ্ছে আন্ডারলাইন। এটা মনে রাখতে হবে, ইউ দিয়া হচ্ছে কি আন্ডারলাইন, আর আর দিয়া হচ্ছে এস দিয়া হচ্ছে কি স্কিম করতে হবে, আর আর দিয়া হচ্ছে কি রিডিং, কি বলছে রিডিং প্যাসেজ, কিন্তু রিডিংটা প্যাসেজ করতে হবে কিভাবে, মানে সরি প্যাসেজটা কিভাবে রিডিং করবেন, অবশ্যই স্কিম করে পড়তে হবে। স্কিমিং মানে হলো দ্রুত আপনি কি করবেন, খালি খুঁজবেন, ইনফরমেশন খুঁজবেন, আপনি ভালোভাবে চেক করে দেখবেন না। ধরেন একটা প্রোডাক্ট আপনি কিনবেন, কোম্পানির নাম, কত সালে তৈরি হয়েছে, এগুলো দেখার দরকার নাই। খালি দেখবেন যে এটা কি মশলা, এটা কি শুকনা বাজার, এটা কি মানে মিল্ক কন্টেইনার, নাকি এটা জুস, জাস্ট খালি দেখবেন, খালি দেখে চলে যাবেন। তো আন্ডারলাইন করতে হবে কোয়েশ্চেনের মধ্যে, আন্ডারলাইন। আর দেয়া হচ্ছে বলছিলাম কি রিডিং দা কোয়েশ্চেন রিড করার পরে আমরা আন্ডারলাইন করব। তো আন্ডারলাইন কি করব আমরা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনটা জিনিস আমাদের, চারটা জিনিস আমাদের দাগ দিতে হবে, ভার্ব, অ্যাডভার্ব, এই চার ধরনের ওয়ার্ড আমরা কি করব, দাগ দিয়ে রাখবো, আন্ডারলাইন করব। এরপরে আমরা এই যে দাগ দিলাম নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সেটা আবার আমরা প্যাসেজে গিয়ে খুঁজবো। রিডিং করব মানে কি একেবারে মানে নিখুঁতভাবে রিডিং করার দরকার নাই, তখন আমরা সেখানে গিয়ে খুঁজে আমরা ওই যে মার্ক করা যে আন্ডারলাইন করা যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করবো প্যাসেজের মধ্যে কোন জায়গায় আছে সেটা। ওকে, তো আমরা আবার চলে যাচ্ছি প্যাসেজে সরাসরি। আচ্ছা কেউ, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন রাইট? ওকে, থ্যাঙ্কস ফর আচ্ছা, আমরা চলে যাচ্ছি আবার ক্লাসে, আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি 14 নম্বর বই যেটা আমরা সলভ করতেছিলাম। 14 নম্বর বই, এই যে দেখেন এখানে যেমন এই যে টাইম গুলো দেওয়া আছে, বিবলিক্যাল টাইম, এনশিয়েন্ট রোম, এগুলো আমরা আগে থেকে কি করব, দাগ দিয়ে রাখবো। এটা দাগ দিয়ে রাখলে আমাদের সুবিধা হবে কি প্যাসেজে গিয়ে আমরা এগুলো সরাসরি খুঁজে পাবো। তারপরে এই যে দেখেন এই যে স্মেল, এটা হলো কি, দেখেন এখানে অ্যাডজেক্টিভ নাউন কিভাবে খুঁজে বের করতে হবে, এগুলো তো সব নাউন, মিডল এজেস। এখানে লেখা আছে ইউজ ফর ইট সুইট স্মেল, এই দাগ দিয়েছি সুইট স্মেল, দাগ দিলাম। তারপরে যে বিটুইন পিপল কি নাউন, তাহলে শো হচ্ছে ভার্ব। এখানে দেখেন ওয়াজ অ্যান ইন্ডিকেশন হচ্ছে নাউন। আপনি মিডিল এজে গিয়া নাউন খুঁজে বের করবেন, মানে ইন্ডিকেশনের অর্থ একই রকম অর্থ প্রকাশ পায় সেরকম নাউন খুঁজে বের করবেন। তারপরে কি বলছে, পারসনস ড্যাশ, কারো আন্ডারে কোনো কিছু যদি থাকে এটা বলা হয় পসেসিভ কেস, কারো আন্ডারে থাকা পসেস করে, তাহলে পারসনস ড্যাশ। এখন যদি আমি বলতাম আওয়ার, দেয়ার, তাহলে হবে কি, যেমন দেয়ার ক্লাসরুম, আওয়ার প্রবলেম, দেয়ার প্রবলেম, মানে কি হবে লাস্টে কি হবে, নাউন হবে। এগুলোর উপরে সবসময় কি বসে, নাউন বসে। তাহলে দেখেন গ্রোন ইন ড্যাশ, তাহলে একটা জায়গার নাম বসবে, আমরা কমন সেন্স ইউজ করবো, আগে থেকে আমরা ইমাজিন করব, কল্পনা করব আমরা। তারপরে দেখেন অ্যারাইভড ইন দ্য মেডিটেরিয়ান এট ড্যাশ, আমরা যদি বলি অ্যারাইভড ইন বাংলাদেশ এট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জাস্ট কথার কথা। হ্যাঁ, এরকম বড় জায়গা ইন থাকলে হবে বড় জায়গা, আর এট থাকলে কি হবে, ছোট জায়গা। কোনো সময় আমরা যদি কোনো একটা মানে ব্রড এরিয়ার যদি হয় তাহলে হবে কি ইন, যেমন ইন বাংলাদেশ এট একটা কিছু, ইন ঢাকা এট
আমরা বললাম যে নিউ মার্কেট, ইন ঢাকা এট নিউ মার্কেট, তাহলে এখানে একটা প্লেসের নাম বসবে। এরকম করে আমরা রিডিং প্যাসেজ সলভ করব। আমরা যেগুলো টেবিল কমপ্লিট যেগুলো সেগুলো আমরা করব। এটা আমরা অলরেডি ক্লাসে দেখাইছেন। যারা এই ক্লাসটা করতেছেন এখন, গত ক্লাসটা আবার একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। কারণ আমি আগের ক্লাসে অনেক রিডিংস এর টিপস টেকনিক শেয়ার করছিলাম। একই টিপস প্রতিদিন তো শেয়ার করা যায় না। আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যাল লাইনে আছি। সরাসরি অনেকেই সবক বুঝবে না। আগে নিয়ম কানুন আমরা পড়ানো শেষ। কোরআন মাজিদ পড়া শিখতে গেলে আগে কি করতে হবে? তাজবিদ শিখতে হয়। তাজবিদ মানে হচ্ছে কি নুরানি পদ্ধতিতে শিখে। ওই যে আ কোন জায়গায় কয় আলিফ টানতে হবে, কিভাবে কি, ওই লেভেল আমরা পার হয়ে গেছি। অলরেডি আমরা কিন্তু শুরু করে দিছি। ওগুলো আমরা আগে পড়ে ফেলছি। নিয়ম কানুন আমরা সবকিছু পড়ে ফেলছি। তো এখন হঠাৎ করে যদি কেউ আ দেখা যাচ্ছে যে আ কারো কাছে মনে হইতে পারে আমি তো বুঝতেছি না। এরকম যদি মনে হয় তাহলে অবশ্য আগের ক্লাসটা আপনার করতে হবে। তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। সো আমরা এখন এটা কোথা থেকে আসলো? হ্যাঁ। সো আমরা চলে যাচ্ছি আবার হচ্ছে যে এটা সলভ করব কিভাবে আমরা। এই যে আমরা দাগ দিয়ে রাখছি। প্যাসেজে গিয়ে কিন্তু আমরা এভাবে খুঁজে পেয়েছিলাম। আপনারা সবাই জানেন। এই যে আমরা বলছিলাম যে এই যে সিনেমেন সম্পর্কে এখানে বলছে। এই যে দেখেন বাইবেল লেখা আছে দেখেন। সেভারাল বুকস। এই যে বাইবেল। এই যে দেখেন সেভারাল বুকস। এই যে বাইবেল। মানে এটাই মানে বাইবেল দিয়েই বুঝাইছে বিবলিক্যাল টাইম। বলছে both as an indication এই যে ingredient that was mixed with oil। তাহলে আমাদের প্রশ্ন ছিল added to dash, এখানে লেখা mixed with, তার মানে প্রতি শব্দ মিলে গেছে। এখানে লিখছে added, এখানে লিখছে mixed মানে অ্যাড করা। আর প্রশ্নের মধ্যে লেখা হচ্ছে প্রশ্নের মধ্যে কি লেখা? প্রশ্নের মধ্যে লেখা হচ্ছে added। তাহলে added মানে তো মিক্সড। তাহলে যখন এই যে ভার্বের সাথে ভার্ব মিলে গেল, তাহলে added to oils, তাহলে oils হবে। তো এইভাবে আমরা বলছিলাম। তারপরে যে ancient Rome, হ্যাঁ, মিডল এজ, এগুলো আমরা কি করব? খুঁজে বের করব আগে থেকেই। এই যে আমরা আগে থেকেই খুঁজে বের করতে পারতেছি। এই যে রোম লেখা আছে, এই যে ancient Rome, এই যে ancient Rome। তারপরে এই যে mourners attending funerals, মানে হচ্ছে শ্মশানে বার্ন সিনামন টু ক্রিয়েট এ প্লেজেন্ট স্যান্ড। এই যে প্লেজেন্ট স্যান্ড, এই কথাটার মানে হলো সুইট সুইট স্মেল। প্রশ্নের মধ্যে লেখা আছে সুইট স্মেল, আর প্যাসেজের মধ্যে লেখা হচ্ছে প্লেজেন্ট স্যান্ড। ঠিক আছে? আর কোথায়? অ্যাটেন্ডিং ফার্নারালস, মার্নার্স লেখা। এই যে মার্নার্স মানে হচ্ছে যারা আহাজারি করে, যারা ক্রন্দন করে, কান্নাকাটি করে, কোনো দুঃখ হলে, কারো কোনো সমস্যা হলে কান্নাকাটি করে। এখানে দেখেন প্যাসেজের মধ্যে লেখা আছে দেখেন, এই যে ইউজ টু শো ড্যাশ। আচ্ছা, আমরা কোথায় বললাম জানি? এই যে অ্যানশিয়েন্ট রোম ইউজড ফর ইটস সুইট স্মেল অ্যাট। তাহলে সুইট স্মেল অ্যাট একটা জায়গার নাম হবে। আমরা তো অলরেডি পড়ছি এখানে যে ইউজড ইট ফর সুইট স্মেল। এই যে সুইট স্মেল মানে হলো সুইট মিষ্টি গ্রান। আর প্যাসেজের মধ্যে লেখা আছে যে প্লেজেন্ট স্যান্ড। তো প্লিজেন্ট মানে হচ্ছে মনোমুগ্ধকর, স্যান্ড মানে হচ্ছে সুগন্ধি, মানে স্মেল। তাহলে একই জিনিস আমরা যদি প্যাসেজে পেয়ে যাই একই অর্থের, মনে রাখবেন হুবহু সুইট স্মেল আসবে না। এটার মানে ডিফারেন্ট মিনিং ধরে আসবে, কনটেক্সট ধরে আসতে পারে। অনেক সময় সিনোনিম ওয়ার্ড আসতে পারে। এখানে আসছে সিনোনিম ওয়ার্ড হয়ে। মাঝে মধ্যে সিনোনিম ওয়ার্ডও তো আসে না, মাঝে মধ্যে মানে অনুমান করে, মানে ওই কনটেক্সটের কোনো কিছু আসবে। হ্যাঁ, সরাসরি মিনিং আসবে না, বাট হয়তোবা একই জাতীয় বোঝাবে। যেমন ধরেন প্রশ্নে বলছে, প্রশ্নে দেখেন এখানে কি বলছে? এখানে বলছে যে দেখেন ইউজ টু শো ড্যাশ বিটুইন পিপল। এটা কোথায়? বিবলিক্যাল টাইমে ইউজ টু শো ড্যাশ বিটুইন পিপল। এই যে পিপল লেখা, তার মানে পিপল যদি লেখা থাকে, তাহলে পিপলের প্রতি শব্দ দেখেন কি আসছে এখানে, শো ড্যাশ বিটুইন। এই যে বিবলিক্যাল টাইম, এই যে বাইবেল, এখানে যে ইনগ্রেডিয়েন্ট দ্যাট ওয়াজ মিক্সড অয়েলস টু ড্যাশ পিপলস বডি। এই দেখেন অলসো অ্যাজ এ টোকেন, এই যে and also as a token indicating friendship among lovers and friends। এই যে লাভার্স এন্ড ফ্রেন্ডস, এই কথাটাই ফ্রেন্ড মানে আমাদের প্যাসেজের মধ্যে লেখা ছিল, প্রশ্নের মধ্যে লেখা ছিল পিপল, আবার ইন্ডিকেট লেখা ছিল। এটার অর্থটা হচ্ছে কি এখানে, এখানে ফ্রেন্ডস আর লাভার্স দিয়ে বুঝাইছে যে পিপল। যে পিপল কি শো করে? ইন্ডিকেট করে। এই যে ইন্ডিকেট আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই যে ইন্ডিকেট, এই যে ইন্ডিকেট কোথায় আছে? ক্রিয়েট প্লেজেন্ট স্যান্ড, তার আগে দেখেন এই যে
এই যে ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ, তাহলে ইন্ডিকেটিং কি ফ্রেন্ডশিপ, তাহলে এই ইন্ডিকেট শব্দটার প্রতিশব্দ হচ্ছে শো। ইন্ডিকেটের প্রতিশব্দ হচ্ছে কি শো, দেখানো। কি শো করছে? ফ্রেন্ডশিপ প্রদর্শন করা, মানুষের যে ফ্রেন্ডশিপটারে প্রদর্শন করা। এখানে দেখেন কি লেখা, এই যে ইউজ টু শো ফ্রেন্ডশিপ বিটুইন পিপল। এই পিপল প্যাসেজের মধ্যে লেখা ফ্রেন্ডস এন্ড লাভার্স, আর এখানে লেখা হচ্ছে পিপল। যাহা ফ্রেন্ডস এন্ড লাভার তাহাই পিপল। তাহলে সরাসরি কিন্তু পিপল মানে পাবলিক, পিপল মানে কি বলে কাস্টমার, আমি বলছিলাম পিপল মানে ক্লায়েন্টস, পিপল মানে কনজিউমার্স, পিপল মানে সেলার্স, পিপল মানে ভোটার্স, পিপল মানে সিটিজেন্স, এরকম অনেক কিছু আসতে পারে। সরাসরি হুবহু নাই, অনেক সময় পিপল মানে ফ্রেন্ডস, পিপল মানে স্টুডেন্টস, পিপল মানে টিচার্স, এরকম আসতে পারে। তো এটা আমরা কিন্তু সরাসরি সিনোনিম আসলো না, বাট আমরা কিন্তু বুঝে গেলাম যে এটা বন্ধু এবং কি বলে ফ্রেন্ড এবং লাভার্সদের মধ্যে এই মানে এটা ইন্ডিকেশন অফ ফ্রেন্ডশিপ, তাদের বন্ধুত্বের যে একটা প্রমাণ বা বন্ধুত্বর প্রদর্শন করা। মানুষ বন্ধুত্ব প্রদর্শন করতো কিভাবে? ওই এলাচের একটা সুগন্ধি পাওয়া যেত, সেটা মানুষকে গিফট করতো, এটাই বুঝাইছে। তাহলে এইভাবে করে আমরা কি করছি, প্যাসেজ গুলো মানে প্যাসেজের টেবিল আমরা সলভ করছিলাম, নোট কমপ্লিশন মানে ফিল ইন দ্য গ্যাপস। তো এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে আসতেছে। এই যে তারপরে আসবে এই যে মিডিল এজ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মিডিল এজ। দেখেন মিডিল এজ এর মধ্যেও কিন্তু পরের প্রশ্নের উত্তরগুলো আসবে, এভাবে আমরা খুঁজে বের করবেন। তো যাই হোক, আমাদের আজকে মেইন আলোচনার বিষয় হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন। তো যেহেতু আমাদের একজন লার্নার ফেস করছে, একটু প্রবলেম ফেস করছে, তো সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আসলে মূলত রাইটিং ক্লাস নিতাম, বাট এখন নিতে হচ্ছে যে একটু বুঝাই দেওয়ার জন্য আসলে রিডিং এ আবার ঢুকলাম। তো আমি ক্লাসটা খুব দ্রুত শেষ করে দিব, 2টা প্রশ্ন বুঝাই দিয়েই শেষ করে দিব, তারপর আমরা রাইটিং এ চলে যাবো। রাইটিংটা অনেক চ্যালেঞ্জিং, সবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা স্পেসিফিক কোয়েশ্চেন গুলোতে যাচ্ছি। তো এখন আমাকে একটু কি কাইন্ডলি বলবেন তাহমিনা আপা, আপনার যে মানে প্রবলেমটা হয়েছিল ইয়ের মানে সলভ করতে গেলে এখানে কোনটা 10, 11, 12, 13 তিনটা প্রশ্ন আছে এখানে, মানে 4টা প্রশ্ন স্যার, আছে। প্রথম কোশ্চেনটা, দ্য পর্তুগিজ হ্যাজ কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কোশ্চেনটা ওকে। সো থট আউট আমাদের দ্য 16th সেঞ্চুরি। ওকে, সো আমাদের যে ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো যে আমরা প্রথমেই নোট মানে রিড দ্য কোয়েশ্চেন and underline the keywords. Keywords বলতে কি বোঝাচ্ছে, যেগুলো নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। তাহলে এখানে দেখেন দা পর্তুগিজ নাউন, আচ্ছা হ্যাড কন্ট্রোল নাউন, তারপরে সিনেমেন ট্রেড এটা তো নাউন, শিলন এটা জায়গার নাম, থ্রু 16th সেঞ্চুরি। তো সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো 16th সেঞ্চুরি, এইটা আপনি প্যাসেজের মধ্যে খুঁজে বের করবেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন দ্য ডাচ টুক ওভার দ্য সিনেমেন ট্রেড। ডাচ কি করেছিল? ডাচ মানে হলো নেদারল্যান্ডের অধিবাসী, যারা এদেরকে বলা হয় ওলন্দাজ, ডাচ। তো ডাচ কি করছিল? নিয়েছিল টুক ওভার। টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব নিয়ে নেওয়া, টেক ওভার সিনেমেন ট্রেড, অর্থাৎ সিনেমেনের যে বাণিজ্য, এই যে মানে এলাচির বাণিজ্য, যেটা এলাচ কিন্তু প্রচুর পরিমাণে আবাদ হইতো, এটা কিন্তু অনেক দামি। ঠিক আছে, কানাডায় এক প্যাকেট একেবারে মানে অল্প কয়েকটা এলাচের দাম হচ্ছে 500 টাকা বাংলাদেশের। ঠিক আছে, অল্প কয়টা মানে একেবারে খুবই অল্প, মানে যেটা 10-12টা বা 15-20টা হইতে পারে এলাচ, অনেক দামি। যাই হোক, এই এলাচের বিজনেসটা নিয়ে নিয়েছিল ডাচরা। কার কাছ থেকে নিয়ে নিয়েছিল? পর্তুগিজ থেকে। পর্তুগিজের কাছ থেকে নিয়েছিল। as soon as they arrived in শিলন, তারা শিলনে পৌঁছা মাত্রই, as soon as মানে তো আপনারা জানেন, আমি এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে as soon as আর when এর মধ্যে পার্থক্য কি। দেখেন যে as soon as আর হচ্ছে যে when, দেখেন when আর হচ্ছে as soon as একটু পার্থক্যটা বলছি। আমি যদি আপনাকে বলি যে প্লিজ কল মি when you reach home, আর আমি যদি আবার বলি যে প্লিজ কল মি as soon as you reach home, as soon as you reach home, এই দুইটা জিনিস আমরা এখানে দেখতেছি। তাহলে একটু খেয়াল করে দেখেন, when মানে হচ্ছে যে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে আমাকে ফোন দিবেন বাসায় পৌঁছানোর পরে।
এমনও হইতে পারে যে আপনি বাসায় গিয়ে এক কাপ চা খাবেন, ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা খাবেন। তারপরে হয়তোবা এরকম হইতে পারে যে আপনি মোবাইলটা হাতে নিছেন, Facebook নোটিফিকেশন গুলো আপনি স্ক্রল করে দেখছেন। এটা বলা হয় skimming through the Facebook notification. Then you can call me. Then you remember that Tawhid sir told me to call me back after reaching home. এটা হচ্ছে হয়েন। আর as soon as মানে হচ্ছে কি, মনে করেন আপনি মনে করেন আমি বাসায় আসছি, আমার মা বলছে যে call me as soon as you reach home. তার মানে এই যে আমার গায়ে যে জ্যাকেটটা আছে, জাস্ট সিম্পল ব্যাপার। আমি এই বাসায় পৌঁছায়া দরজাটা জাস্ট আমি কি করছি, মানে আনলক করে জ্যাকেটটা জাস্ট খুলতে আমি সাথে ফোন দিয়ে দিছি। ঠিক আছে, এটাকে বলা হয় as soon as, মানে আমি আইসা ব্রেকও নিব না, লাঞ্চও করবো না, কিছুই না, জাস্ট as soon as আমি। তো এখন হচ্ছে যে এটা হলো as soon as মানে দ্রুত, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত না কল দিবেন, না দিবেন কল, ততক্ষণ পর্যন্ত আপনার মা বা আপনার মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, ফ্যামিলির মানুষ যারা, তারা কিন্তু টেনশন করবে যে আপনি মনে হয় পৌঁছান নাই সম্ভবত। যেহেতু as soon as বলছে, তার মানে হয়তো যাই তো পৌঁছায় মাত্রই আমার ফোন দিবে। তার মানে যদি কেউ as soon as বলে, তাহলে আপনি বুঝবেন যে আমার কলটা দেওয়া খুবই জরুরি। আর যদি বলে when you reach home, তার মানে হলো যে সে নিজেও আপনার কল হয়তোবা না দিলেও কিছু মনে করবে না। বাট as soon as মানে হচ্ছে যে they will be in tensed. ওকে? সো এটা হচ্ছে বিষয়। তাহলে এখন কথা হলো যে ডাচ took over cinnamon trade from Portuguese as soon as they arrive in Ceylon. অর্থাৎ শিলনে আসা পৌঁছা মাত্রই তারা নাকি বাণিজ্য নিয়ে নিছে ডাচদের কাছ মানে পর্তুগিজদের কাছ থেকে। এটাই বলছে এখানে। কমন সেন্স ইউজ করলেই বোঝা যায় যে হয়তোবা এটা ফলস হবে, বাট আমরা জানি না এখনো। আসা মাত্রই তো আর কেউ বিজনেস নিয়ে নিতে পারে না একটা মানুষের কাছ থেকে। হ্যাঁ, একটা যে যারা সিনেমেন্ট ট্রেডাররা শাসন করতেছে, যারা তাদের কাছ থেকে আইসেই যে একজনে মানে অন্য একটা দেশ থেকে অন্য একটা লোক মানে ডাচরা আইসেই যে নিয়ে নিবে, এটা সম্ভব না। আসার পরে তারা নিশ্চয়ই কোনো একটা মানে দল গঠন করছে, মানুষকে কনভিন্স করছে, তারপরে হয়তোবা কোনো একটা পাওয়ার গেইন করছে, লোকাল লিডারদেরকে কনভিন্স করছে, আস্তে ধীরে তারা শক্তিশালী হয়ে তারপরে তারা সিনেমেন্ট ট্রেডটা হয়তো নিছে। এটা আমার ধারণা, আগে থেকে আমরা ইমাজিন করতে পারি। আচ্ছা, ২ নাম্বারটা হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে যে the trees planted by Dutch produced larger quantity or larger or cinnamon than the wild tree. তাহলে এখানে কি একটা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ আছে কিনা আপনারা খেয়াল করতে পারছেন? রিয়াজুল, ডু ইউ হিয়ার মি প্রপারলি? এটা তো মনে হচ্ছে যে নট গিভেন হবে। আমরা আমাদের সূত্র কি বলে যে যদি এরকম থাকে যে নট গিভেন কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ যদি থাকে, তাহলে মানে 90% ক্ষেত্রেই নট গিভেন হয়। তবে এইজন্য আমাদের কথা হচ্ছে নট গিভেন হবে। তোমার যদি সময় থাকে অবশ্যই তুমি একটু চেক করে নিলা। কিন্তু এই ধরনের কোয়েশ্চেন বেশিরভাগই নট গিভেন হয়। কারণ ওই কম্পারিজনটা প্যাসেজের মধ্যে দেয়া থাকে না। আচ্ছা, তারপর লাস্টের কোয়েশ্চেনটা, দ্য স্পাইস ট্রেড মেইনটেইনড ইটস ইকোনমিক ইম্পর্টেন্স। স্পাইসের যে বাণিজ্যটা, এটা মেইনটেইনড ইটস ইকোনমিক ইম্পর্টেন্স ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। অর্থাৎ 19 শতক পর্যন্ত এই স্পাইসের যে বাণিজ্য, সেটা অর্থনৈতিক গুরুত্ব বহন করে, মানে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে, এটাই বোঝাইছে এখানে। 19th সেঞ্চুরি পর্যন্ত, ঠিক আছে? 19th সেঞ্চুরি মানে কত বলেন তো? 1890 1899 পর্যন্ত, ঠিক আছে? 19th মানে কি? আচ্ছা, এখন কি 21 শতক না 20 শতক আপনারা বলেন? 20 শতক। বিংশ না একবিংশ? একবিংশ। এখানে কিন্তু বুঝতে ভুল করছে রিয়াজুল। একবিংশ শতাব্দী এখন, ঠিক আছে? অর্থাৎ 20-এর পরে যে অংশটুকু এখন 21 শুরু হয়েছে না, এটাকে বলা জি। হয় একবিংশ শতাব্দী। তাহলে যদি এরকম 1 হতো বছর যে আগে। ধরেন 1900 থেকে 1999 পর্যন্ত হলে বিংশ শতাব্দী। কারণ 19-এর পরে যেমন আমরা অনেক সময় বলি না যে, যেমন ধরেন আমার ভাগ্নির বয়স 7 বছর, আমরা বলি যে মাই নিস টার্ন টু 7। তার মানে আসলে কিন্তু ওর 6 বছর হইয়া 6 বছর একদিন হয়েছে মাত্র বয়স, কিন্তু ওরে আমরা বলি কি টার্ন টু 7। টার্ন টু 7 মানে হচ্ছে কি 7-এ পড়া, ঠিক আছে? তাহলে এখানে আমরা বুঝতে হবে যে 19th সেঞ্চুরি মানে হচ্ছে আমাদের থিম বুঝতে হবে। আমি আবারও বলছি, আমাদের কি করতে হবে, এখানে দাগ দিয়ে রাখতে হবে, এই যে সিনোনিম ওয়ার্ড গুলো দাগ দিয়ে রাখতে হবে। দাগ দিলাম, তাহলে আমরা ডাচ দাগ দিলাম, এই যে সিনেমার এখানে কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ আছে লার্জার দেন, এই যে লার্জার,
কমন সেন্স ইউজ করে আমরা ধারণা করে নিচ্ছি যে এটা নট গিভেন হবে, কারণ এর আগে আমি বলছিলাম যে যদি এরকম কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে নট গিভেন হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় এক্সট্রিম কিছু ওয়ার্ড থাকে, যেমন লার্জেস্ট, হাইয়েস্ট, স্মলেস্ট, তারপরে আমরা বলছিলাম যে কি বলে টলেস্ট, এরকম যদি থাকে তাহলেও কিন্তু নট গিভেন হওয়ার সম্ভাবনা থাকে, ডিগ্রি অফ কম্পারিজন যেটা বলে। আচ্ছা, আরেকটা বিষয় থাকে নট গিভেন হয়ে, সেটা হলো যে যদি টেন্সের সাথে টেন্সের না মিলে। যেমন প্রশ্নের মধ্যে বলছে যে 1971 সালে যদি বলা হয় যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, তাহলে আমরা তো কিওয়ার্ড নিব যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ, তার মানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, কিন্তু এটা লেখা আছে। তাহলে দেখেন কিওয়ার্ড কিন্তু ঠিকই মিলে গেছে, কিওয়ার্ড কিন্তু এই যে মিলে গেছে। দেখেন আমি যদি বলি যে এ ব্লাডি ওয়ার, ব্লাডি ব্লাডি ওয়ার, ওয়াজ, যুদ্ধ হয় ইংলিশ কি? আচ্ছা, আমি এটা হচ্ছে সাধারণ ধরন এইভাবে দিল, সো there was a bloody war, BLODY, there was a bloody war, এটা লেখা আছে প্রশ্নের মধ্যে। আবার প্যাসেজের মধ্যে লেখা আছে এরকম যে there will be a bloody war, যারা আর কি। আচ্ছা, আমরা ঘটনা হলো ওই এটা নড়াচড়া করতেছে না কেন? ওকে, আমরা আগের উদাহরণগুলো তো সব বুঝতে পারছি, এটা বাদ, আমরা পরের পৃষ্ঠায় চলে যেতে পারবো। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে লেখা আছে there was a bloody war, এখানে লেখা। তো আমরা যদি এখন লিখি যে এখানে লিখলাম এখানে যে there will be bloody war, এরকম লেখা, মানে কি এগুলা সরাই দিতে পারি? সরে না কেন? আচ্ছা, there was a bloody war, আরেকটা হচ্ছে there will be a bloody war। এখন কথা হচ্ছে যে bloody war হবে একটা, আরেকটা লেখা অতীতে। আচ্ছা, অতীতকালে হয়েছিল, প্যাসেজের মধ্যে লেখা আছে there was a bloody war লেখা ছিল। এখন আপনারা মনে করবেন যে তাহলে তো কিওয়ার্ডে তো ব্লাডিও আছে, ওয়ারও আছে, দুইটাই আছে, মিলে গেছে, কিন্তু অ্যানসারটা হবে নট গিভেন। কারণ হচ্ছে যে অতীতকালে হয়েছিল এটা দেয়া আছে, কিন্তু ভবিষ্যতে যে ব্লাডি ওয়ার আবার হবে না না হবে এটা তো প্যাসেজে উল্লেখ নাই, এজন্য হবে না। যদি এরকম থাকে যে করিম মাছ ধরেছিল, প্যাসেজের মধ্যে লেখা করিমের অতীতকালের কাহিনী লেখা, মনে করেন করিম মাছ ধরতো, বা ডেভিড ইজ এ ফিশারম্যান, ডেভিড ইউজ টু ফিশ ডিফারেন্ট টাইপস অফ ফিশেস, sea fishes, delicious, contains lots of protein, সামুদ্রিক মাছ ধরতো। এরপরে প্রশ্নের মধ্যে ওই প্রশ্নকর্তা মানে এক্সামিনার লিখছে যে করিম উইল ক্যাচ ফিশ। এখন আপনারা চিন্তা করবেন যে করিম তো মাছ ধরে, প্যাসেজের মধ্যে লেখাই আছে, কিন্তু করিম ভবিষ্যতে মাছ ধরবে না ধরবে এরকম কি প্যাসেজের মধ্যে কোনো ইঙ্গিত দেয়া আছে? অতীতকালে মাছ ধরছিল সেই গল্প লেখা আছে, কিন্তু এইখানে প্যাসেজের মধ্যে লেখা নাই যে সে ভবিষ্যতে মাছ ধরবে কিনা। তো যেহেতু সে এমনও হইতে পারে ভবিষ্যতে মাছ ধরবে, আসলেই ধরবে,
কিন্তু প্যাসেজে লেখা নাই, তাহলে উত্তরটা হবে নট গিভেন। একই রকম উত্তর, একই রকম কিওয়ার্ড সব মিলে যাবে, তারপরে অ্যান্সারটা কি হবে? নট গিভেন হবে, যে দেয়া নাই প্যাসেজে, সে মাছ ধরবে কিনা না ধরবে দেয়া নাই। আচ্ছা, এবার আমরা ধরেন একটা মেয়ে যদি সে যদি সুন্দর করে রূপসজ্জা করে, ধরেন সে পার্লারে যায়, আর প্যাসেজের মধ্যে লেখা আছে যে একটা মেয়ের কাহিনী লেখা আছে যে সে পার্লারে যায়, সে মাঝে মধ্যে মানে স্টাইল করে, ফ্যাশন করে, এগুলো লেখা। কিন্তু প্রশ্নের মধ্যে লেখা যে সে নিয়মিত পার্লারে যাবে, ফিউচার লেখা যাবে, তাহলে উত্তর হবে নট গিভেন। কারণ প্যাসেজের মধ্যে যাবে যে এই কথাটা লেখা নাই, প্যাসেজের মধ্যে লেখা আছে যে নিয়মিত সে যাচ্ছে, যায়, গিয়েছিল, কিন্তু ভবিষ্যতে যাবে যে এরকম কোনো কিছু লেখা নাই, তাহলে এটা নট গিভেন অ্যান্সার। যাইতেও তো পারে, আবার নাও যাইতে পারে। যখন এরকম মাঝামাঝি অবস্থানে থাকবে তখন হবে কি নট গিভেন, ফলস হবে না। কারণ যদি ফল যদি হয় তাহলে আসল কথা কি, আপনি কি শিওর যে সে যাবে না? সে তো যাইতেও পারে, এই জন্য উত্তর হবে নট গিভেন। আচ্ছা, এবার আমরা সরাসরি যাব প্রশ্নে, মানে প্যাসেজে যাব। তাহলে আমরা রিড দ্য কোয়েশ্চেন এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ড, আমরা আন্ডারলাইন করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন যাব হচ্ছে প্যাসেজের যে মেইন বিষয়, মানে প্যাসেজে আমরা যাব এখন। তো প্যাসেজে গেলে দেখেন আমরা এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করবো। এখন কিওয়ার্ড গুলো আমরা খুঁজে বের করবো। আচ্ছা, এটা স্ক্রিনের মধ্যে সেভ হয়, এটা যদি, আচ্ছা, আমাদের উত্তরের লোকেশন তো আমরা আগেই খুঁজে পেয়ে গেছিলাম। উত্তরের লোকেশন, পাইছেন আপনারা? প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আমাদের প্রথম প্রশ্নটা ছিল The Portuguese had control over the cinnamon trade in Ceylon throughout the 16th century. 16th সেঞ্চুরি। তারপরটা ছিল যে পর্তুগিজরা বিজনেসটা নিয়ে নিয়েছিল কাদের কাছ থেকে? মানে ডাচরা নিয়ে নিয়েছিল পর্তুগিজদের কাছ থেকে, as soon as they reach, তাহলে তারা পৌঁছানো মাত্র নিয়ে নিল। আর তারপরটা লেখা আছে পর্তুগিজের মানে ট্রিজ প্ল্যান্টেড বাই ডাচ, অর্থাৎ ডাচ ওলন্দাজরা যেই মানে মশলার গাছ লাগাইতো, সেই গাছগুলো নাকি কোয়ান্টিটিতে বেশি আসতো, সিনোনিম বেশি ধরতো ওয়াইল্ড ট্রিস এর থেকে। আর লাস্টেরটা হচ্ছে 19th সেঞ্চুরি। তাহলে আমাদের কিওয়ার্ড ধরে আমরা কি করব? খুঁজে বের করব। 16th century বের করতে হবে আগে। তাহলে আগে 16th সেঞ্চুরি বের করব আমরা। এই যে পাইছি তো দেখেন, স্যার। প্রথমে দেখেন 16th সেঞ্চুরি দেওয়া আছে, উপরে কিন্তু লেখা আছে 15th সেঞ্চুরি। দেখছেন এই যে সিকিং দা হাই প্রফিট প্রমিসড বাই আ সিনোনিম মার্কেট, বাই দা সিনোনিম মার্কেট লেখা আছে না? ক্লিয়ার? তাহলে দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে যে সিকিং হাই প্রফিট, এখানে লেখা আছে 15th সেঞ্চুরি। কি লেখা আছে? 16 বের করতে হবে স্যার। এখানে লেখা আছে 15th সেঞ্চুরি, তাই না? এই যে 15, কিন্তু আমাদেরকে 15 বের করলে হবে না 16 বের করতে হবে? না 16। তাহলে যেহেতু 15 পাইছি, 16 তারপরে আসবে, সিরিয়াল মেইনটেইন করবে ইতিহাসের মতো। তারপরে দেখেন 16 কোনটা? এই দেখেন এই যে 1558 লেখা আছে না? 28 এর পরে, তাহলে হ্যাঁ। এইটা যে 16, এটা তো রিয়াজল বুঝতে পারছো ক্লিয়ারলি? জি জি। যেহেতু একটু আগে তোমার বলছিলাম দিস ইজ নাও 21st সেঞ্চুরি। 2020 মানে হচ্ছে কি 21 শতাব্দী। যদি কারো বয়স হয় 6 বছর 1 মাস, তার মানে বুঝতে হবে যে সে সাথে পড়ছে, ঠিক আছে? তার বয়স সাথে পড়ছে। তাহলে এখন আমাদের 1518 যদি হয়, সেটাই কি 16th সেঞ্চুরি। তাহলে এটা কি আমরা সরাসরি কি সিনোনিম ওয়ার্ড পাইছি, নাকি কনটেক্সট বুঝতে হবে আমাদের, যে এটা সেঞ্চুরি কনটেক্সট বুঝতে হবে, যে এটা 1518 মানে দেখো মানে এটা হচ্ছে কত? ষোড়শ শতাব্দী, বাংলায় বলে ষোড়শ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ, তারপরে একবিংশ, না ঊনবিংশ, তারপরে বিংশ, তারপরে একবিংশ। বাংলা তো আমরা ভুলে গেছি মনে হয়। তাহলে এটা ষোড়শ শতাব্দী, ঠিক আছে? 1518। তাহলে আমাদের প্রশ্নের মূল যে ইয়েটা ছিল, মিনিংটা ছিল আমাদের, মানে কনটেক্সচুয়াল মিনিংটা ছিল যে পর্তুগিজরা কি করেছিল? had control over the cinnamon trade in কন্ট্রোল Ceylon 16th সেঞ্চুরিতে, মানে পুরা 16th সেঞ্চুরিতে পর্তুগিজরাই কন্ট্রোল করতো, এটা বুঝাইছে। আর দ্বিতীয়টা বলছে যে দাসরা আইসা পর্তুগিজদের তুলে দিছে, তাদের বিজনেসটা নিয়ে নিছে আসা মাত্রই। আচ্ছা, এই দুইটা আমরা মাথায় নিলাম প্রশ্ন। এবার আমরা দেখি সলভ করতে পারি কিনা। দেখেন, তাহলে এই যে 1500 এখানে লেখা আছে, দেখেন
In 1580, the Portuguese built a monopoly in cinnamon trade and generate very high profit. তাহলে পর্তুগিজদের কথা তো বলছে এখানে, পর্তুগিজরা কি করেছে? হাই প্রফিট। এখানে বলছে 1518 সালে পর্তুগিজ বিল্ড করেছিল অতীতকালে a monopoly in the cinnamon trade, অর্থাৎ সিনেমেন্ট ট্রেডে তারা মনোপলি করেছিল। মনোপলি মানে হলো একচেটিয়া, তার মানে ওরাই বস। 100তে 100 উৎপাদন করতো কারা? পর্তুগিজরা। অর্থাৎ বিজনেসের যত লভ্যাংশ আসতো সবই পর্তুগিজরাই পাইতো। মনোপলি মার্কেট তারা তৈরি করছিল। যেমন ধরেন কোকা কোলা কিন্তু একটা প্রোডাক্টই, সারা পৃথিবীতে কিন্তু কোকা কোলা চলছে, তাই না? কোম্পানি জি। কিন্তু দারুণ হই হই রই রই করে চলে যাচ্ছে। কানাডাতে প্রত্যেকটা মানুষই কোকা কোলা কিনে, ঠিক আছে? কোকা কোলার ছোট ছোট ক্যান পাওয়া যায়। এ দেখেন ক্যান, আচ্ছা আমি কি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি। এই কোকা কোলা সবাই দেখি যে মানে ওই যে 1 কেস করে কিনে নিয়ে আসা করে, ঠিক আছে? মাঝে মধ্যে খাওয়ার জন্য আর কি, ঠিক আছে? গাড়ির পেছনে রাখে, 1 কেস করে নিয়ে আসে, মানে 24 টা 1 কেস বা 20 টা 1 কেস এরকম থাকে। এইটাও আছে। শুধু তাই না, আপনারা কল্পনা করতে পারেন না, 250 গ্রামেরও একটা বোতল বানাইছে ওরা। একদম ছোট বোতল, 250 গ্রাম মাত্র। 250 গ্রাম মানে আধা লিটারের যে ছোট যেটা আছে 250 গ্রাম। আমার মনে হয় যে আরো ছোট পাইলে আরো ছোট বানায় ওরা। তো আমি 2 লিটার, 1 লিটার এবং 250 গ্রাম পর্যন্ত আছে। হাফ লিটার, 250 লিটার। আচ্ছা তাহলে দেখেন 1518 সালে তারা কি করছে? পর্তুগিজরা মানে সিনেমেনের যে মনোপলি, যারা একচেটিয়া বাজার, তারা বাজারটারে দখল করছে। এটা বলছে এখানে। তারপরে কি বলছে? পরের লাইন রিয়াজুল পড়ো। স্যার কোত্থেকে? which enabled them to protect the island. ওই যে 1518 সালের পরে। Which enable them to protect their island, so helping them develop a monopoly in the cinnamon trade and generate very high profits. হাই প্রফিট। তারপরে in the late century, In the late 16th century, for example, they enjoyed a tenfold profit when shopping cinnamon over a journey of high days from Ceylon to India. আচ্ছা এখানে বলছে 8 days from Ceylon to India। এখানে বলছে দেখো in the late 16th century, অর্থাৎ প্রথমে বলছে কিন্তু 16th সেঞ্চুরির শুরুতে তারা মনোপলি মার্কেট করেছিল। এটা হচ্ছে 1518। এরপর আবার বলছে যে ইন দা লেট 16th সেঞ্চুরি মানে 16th সেঞ্চুরির শেষের দিকে, মানে 1590 95 বা এরকম হইতে পারে আর কি, আমরা ধারণা করে নিলাম। তারা কি করেছিল? তারা এনজয় করেছিল 10-fold প্রফিট, মানে 10 গুণ লাভ করেছিল তারা। 10-fold, 10 গুণ। আগে যে লাভ করতো তার থেকে কত গুণ? 10 গুণ লাভ করছিল। when shipping cinnamon over a journey of 8 days from Ceylon to India, অর্থাৎ শিলন থেকে এই যে 8 days to Ceylon to India, ওই সময়টা তো তারা কয় গুণ লাভ করছিল? 10 গুণ। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম না যে শুরু থেকে শেষ পর্যন্তই পর্তুগিজরাই বস ছিল, মনোপলি মার্কেট ছিল তাদের। আবার তারা 16th সেঞ্চুরির লাস্ট ডে পর্যন্ত তারা কি করছিল? তারা মানে এনজয় করেছিল 10-fold। তাহলে ওই সময় কি অন্য কোনো মানুষ কি এনজয় করতো নাকি ওর পর্তুগিজরাই? ওদের কাহিনীতে বলছে। এরপরে তো 17 শুরু হয়ে গেল গা। দেখেন এই যে when Dutch arrived off the coast of Southern Asia at the beginning of the 17th century, তার মানে 17th সেঞ্চুরির কাহিনী শুরু হলো এখন। তাহলে 16 পর্যন্ত পর্তুগিজ ছাড়া অন্য কারোর কোনো ডিসকাশন কি ছিল? ছিল না। পর্তুগিজদের কথাই কিন্তু বলছে। ওখানে কিন্তু ডাচ নিয়ে কোনো কথা বলে নাই 16th সেঞ্চুরির প্যারাগ্রাফটাতে, রাইট? Is there anything like any other nation except Portuguese? তাহলে এখানে বলছে যে 1518 সালে পর্তুগিজরা মনোপলি মার্কেট দখল করলো, মার্কেট বানাই ফেললো। তারা নিজেরা একচেটিয়া বিজনেস করতো এবং তারা একটা সময় শেষের দিকে, সেঞ্চুরির শেষের দিকে তারা 10 গুণ লাভ করেছিল। এতে বোঝা যাচ্ছে যে পুরো মার্কেটটা কাদের দখলে ছিল, কাদের কন্ট্রোলে ছিল। কমন জিনিস আমাদের বুঝতে হবে, এটা থিম বুঝতে হবে। এখানে কোনো নেগেটিভ কথা বলে নাই যে পর্তুগিজরা আসলো, তারা পথে বসে গেল, তারা লস করলো বিজনেস। যদি এরকম হয় তাহলে উত্তর হবে কি? ফলস। তাহলে এখানে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে, একটু খেয়াল করে দেখেন, আমাদের এই প্রশ্নের উত্তর হবে ট্রু হবে এখানে। দেখেন এই যে পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার সিনেমেন ট্রেড, তার মানে সিনেমেনের যে বাণিজ্য ট্রেড, এই ট্রেড যাহা, ওই যে ওখানে লেখা আছে মনোপলি, একই কথা, মনোপলি মার্কেট বলছিল। তাহলে সিনেমেন ট্রেডের মার্কেটটা তারাই দখল করেছিল, এই যে কন্ট্রোল ওভার করেছিল সিনেমেন ট্রেড। তাহলে এইটার যে মানে থিমটা, আপনি
থিমটা যদি বুঝেন তাহলে অর্থটার সাথে ওই প্যারাগ্রাফের পুরো কাহিনীর সাথে মিলে যাচ্ছে। পর্তুগিজরাই বস ছিল, তাহলে উত্তর হবে কি ট্রু। সরাসরি এখানে কোনো প্রতিশব্দ কিন্তু মিলে নাই, সিনোনিম ওয়ার্ড খুঁজে পাইছি আমরা, কিন্তু আমরা কনটেক্সট মিলাইতে পারছি কি, কনটেক্সট জি প্যাসেজের কনটেক্সট আর প্রশ্নের কনটেক্সট কিন্তু প্যাসেজের সঙ্গে মিলে গেছে, মানে প্রশ্নের কনটেক্সটের সাথে প্যাসেজের কনটেক্সটের কি আছে, মিল আছে। তো এই মিল থেকেই এটার অ্যানসারটা আমরা বের করলাম। আচ্ছা এবার আমরা এখন কি করব, আপনারা কি আমরা স্ক্রিন শেয়ার করতেছিলাম। আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে যাচ্ছি। এবার খেয়াল করে দেখেন তারপরটা, দ্য ডাচ টুক ওভার দ্য সিনেমেন ট্রেড ফ্রম পর্তুগিজ অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড ইন শিলন। শিলনে পৌঁছা মাত্রই পর্তুগিজরা কি করছিল, মার্কেট দখল করে নিছিল। কাদের কাছ থেকে, পর্তুগিজদের কাছ থেকে। আচ্ছা যেই পর্তুগিজরা 10 গুণ লাভ করলো সেঞ্চুরির লাস্টের দিক পর্যন্ত, তারা এনজয় করলো, তারা হচ্ছে মনোপলি মার্কেট করলো, সেই মনোপলি মার্কেট কি একদিন দুদিনে ভাঙা দেওয়া সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। আসার পরে অনেক প্ল্যান ট্রিক্স খাটায় তারপরে হয়তো পর্তুগিজদের কাছ থেকে ডাচেরা তাদের এই সিনেমেন ট্রেডটা নিয়ে নিছে, শাসন করছে। তাহলে একটু দেখি আমরা অর্থ প্যাসেজটা পড়ে দেখি আমরা। ও আচ্ছা, as soon as এটাও কিন্তু একটা এক্সট্রিম ওয়ার্ড, ঠিক আছে, এটা থাকলেও তো নট গিভেন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, আপনারা এটাও নোট করে রাখেন। as soon as যদি থাকে, জাস্ট নাও, ইমিডিয়েটলি আফটার রিচিং, এরকম যদি থাকে তো নট গিভেন হওয়ার সম্ভাবনা। আচ্ছা এবার দেখেন পরের প্রশ্ন দেখেন, when the Dutch arrived off the coast of southern Asia at the very beginning of the 17th century, they set their sights on displacing the Portuguese as kings of Sinaman. The Dutch allied মানে হচ্ছে মিত্রতা স্থাপন করা, ally মানে হচ্ছে কি মিত্র, বন্ধু মানে হচ্ছে ফ্রেন্ড, ally মানেও ফ্রেন্ড, allied মানে হচ্ছে বন্ধুত্ব স্থাপন করা, themselves with ক্যান্ডির সাথে তারা বন্ধুত্ব করলো, and inland kingdom of Ceylon, অর্থাৎ শিল্যান্ডের যে স্থলবন্দর বা স্থলের বা আমরা ইনল্যান্ড মানে কি, ইনল্যান্ড মানে আমরা বাংলা বুঝতেছি না, কিন্তু মিনিংটা আমরা তো জানি সবাই কম বেশি। হ্যাঁ আপনাদের মনে রাখবেন, আমি কিন্তু এর আগেই বলছিলাম, আজকে এখন আবারও বলতেছি যে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড, বিকজ এভরি সিঙ্গেল ওয়ার্ড যদি বুঝতে যান তাহলে আপনার প্রশ্নের যে সময়, সেই সময় আপনি পাবেন না, আপনার এফিসিয়েন্সি নষ্ট হবে। তো এই জন্য আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম, শেয়ার করছিলাম, স্লাইড শেয়ার করছিলাম না, যে আমরা বলছিলাম না যে রিডিং এর যে গ্রেড টিপস গুলো আমি শেয়ার করছিলাম, আপনারা কিন্তু এখানে জানেন যে গ্রেড টিপস এর মধ্যে আমি বলছিলাম যে নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্যাসেজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য, এই যে আমরা এখানে গ্রেড টিপস গুলো শেয়ার করছিলাম রিডিং এর। তো রিডিং এর গ্রেড টিপস এর মধ্যে এখানে লেখা আছে, দেখেন কয়টা টিপস আছে যেগুলো ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং ইচ টাইপ অফ রিডিং কোয়েশ্চেন, রিডিং কোয়েশ্চেনের টাইপ গুলো বুঝতে হবে, কোনটা কিভাবে সলভ করতে হবে সেটার স্ট্র্যাটেজি গুলো বুঝতে হবে। 2 নাম্বার হলো স্কিমিং করতে হবে। স্কিমিং মানে হলো কি দ্রুত প্রশ্নের উত্তরের লোকেশন খুঁজে বের করা, যেটা আমরা দ্রুত বের করলাম। আমরা কিন্তু 16th সেঞ্চুরি দেখে উত্তর বের করলাম, আমরা কিন্তু রিডিং সরাসরি পড়ি নাই। তারপরে 3 নাম্বার যে সূত্রটা হলো ইমপ্রুভিং রিডিং স্কিল, স্পিড রিডিং স্কিল, আমাদের দ্রুত পড়তে হবে, বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফুল প্যাসেজ, ফুল প্যাসেজ পড়া যাবে না, বোঝা যাবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিকোয়ার্ড টু অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অনলি। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, আপনার প্রশ্ন বোঝার জন্য, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কি আমাদের দরকার আছে ইনল্যান্ড মানে কি, কোনো দরকার আছে? দেয়ার ইজ নো নিড। আমাদের শুধু এইটুকু দরকার যে পর্তুগিজদের কাছ থেকে কি তারা যাইয়া কি এমনি এমনি নিয়ে নিল ট্রেডটা, কি বাণিজ্য কি তারা এমনি এমনি দখল করে ফেললো, নাকি আমাদের থিমটা শুধু বুঝতে হবে যে আসলে কি গিয়ে এত সহজে, অতি সহজে, অল্প সময়ের মধ্যে কি তারা নিয়ে নিল কিনা বিজনেসটা। তাহলে এইবার আমরা, আচ্ছা এটা 4 নাম্বার টিপস ছিল, ঠিক আছে। আর 5 নাম্বার টিপস হচ্ছে ডেভেলপ ইউর লেক্সিক্যাল রিসোর্সেস, অর্থাৎ প্যারাগ্রাফিং, প্যারাফ্রেজিং স্কিল, সিনোনিম, কনটেক্সট, থিম, এই যে যেটা মাত্র আমি বলছি, আপনার একটু কিছু ক্রিয়েটিভ থিংকিং বাড়াইতে হবে, এবং কিওয়ার্ডস গুলো দাগ দিতে হবে। কিওয়ার্ডস কোনগুলো? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। গ্রামার জানতে হবে, আমি আগেই বলছিলাম গ্রামার, শূন্যস্থান পূরণ, কোন জায়গায় বসবে নাউন, কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসবে, এটা বুঝতে হবে। এজন্য ডিগ্রি অফ কম্পারিজন বুঝতে হবে, ঠিক আছে, টেন্স বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে হবে। আচ্ছা এরপরে 9 নাম্বার হচ্ছে গেটিং ইউজ টু ডিফিকাল্ট প্যাসেজেস। আপনি ডিফিকাল্ট প্যাসেজ গুলো সলভ করবেন, প্র্যাকটিস করবেন, আপনার ব্রেইনটাকে ওর একটু আপনি করলেন, শিক্ষা দিলেন,
যে কঠিন বিষয় আসলেও যেন তুমি মানে সে যেন কি না হয়, কষ্ট না পায়। মানে ইউ হ্যাভ টু ট্রেন ইউর ব্রেইন। So if you train your brain, then it will be very easier to get higher band score in IELTS reading. আর যারা লিসেনিং এ ভালো করতে চান তাদের জন্য অবশ্যই লিসেনিং এর জন্য ট্রেন ইউর ইয়ার, কানকে আপনি কি করবেন, ট্রেন আপ করতে হবে। এই জন্য আপনার দরকার যে আইএলটিএস পরীক্ষার এক্সাম হলে ঠিক যেই হেডফোনটা দেওয়া হয় সেই হেডফোনটা কিনে আগে থেকে প্র্যাকটিস করবেন। যেটা আমি আমার সব স্টুডেন্টদেরকে পরামর্শ দেই এবং আমি নিজেও তাই করতাম। আপনি যদি ধরেন মাইক্রো ল্যাবের যে ভালো হেডফোন গুলো আছে, মাইক্রো ল্যাব 1200-1300 টাকার মতো লাগে বাংলাদেশ টাকায়। মাইক্রো ল্যাব আপনি এটার মতিঝিলে আপনি কি বলে হাতিরপুলে আপনি মুতালেব প্লাজা থেকে কিনতে পারবেন, ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে কিনতে পারবেন। ইস্টার্ন মার্কেট এটা হচ্ছে মালিবাগে, অথবা আপনি যমুনা ফিউচার পার্ক অথবা আপনি বসুন্ধরা থেকে যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন। এটা হচ্ছে মাইক্রো ল্যাবের হেডফোন। মাইক্রো ল্যাবের হেডফোন যদি আপনি করেন ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, আর এমনিতে ওয়্যার সিস্টেম হেডফোন আছে। যাই হোক, ওইটাতে যদি আপনি ইউজ করেন, বড় হেডফোন দিয়ে যদি শুনেন, তাহলে আগে থেকে আপনার কানটা ট্রেনিং হবে। অনেকে এই হেডফোনটা লাগাইতেও পারে না, বড় হেডফোন যেটা, এটা অভ্যাস নাই তো। সবসময় ওই যে হেডফোন নর্মাল যে আমরা যে সাদা কি বলে ওই ইয়ারফোন ইউজ করি যেটা মোবাইলের চিকন তারের, এইটা দিয়ে আসলে ইউজ করলে অভ্যস্ত হলে পরীক্ষার সময় দেখা গেছে যে আপনার এই ঠিক মতো প্লেস করতে পারবেন না, কোথায় কানের মধ্যে কোন জায়গায় ফিটিং করতে হবে, আপনি আনইজি হয়ে যাবেন। এই জন্য আগে থেকে ওইটা কি করতে হবে, রিডিং প্যাসেজ সলভ করতে গেলে কঠিন প্যাসেজ সলভ করে আপনার ব্রেনটাকে ট্রেন করতে হবে। আর লিসেনিং এ ভালো করতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার কানটাকে ট্রেন আপ করতে হবে। এজন্য সঠিক নিয়মে প্র্যাকটিস করতে হবে, একদম ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে। আপনার ক্যামব্রিজের বইগুলো সলভ করতে হবে। আপনি যদি বলেন যে আচ্ছা ইন্ডিয়ান চ্যানেল একটা পাইছি, যেহেতু ফ্রি ইউটিউবে অনেকগুলো সলভ করে দেওয়া আছে, এটা সলভ করে আপনি লস করবেন। আপনার পড়তে হবে ক্যামব্রিজের বইগুলো। আপনি যেই মাঠে মাছ ধরবেন ভবিষ্যতে, সেই মাঠে আপনার কি করতে হবে, যায় চিনতে হবে। মনে করেন আপনি একজন ড্রাইভিং লাইসেন্স নেবেন। আপনি যদি আগে থেকে জানেন যে কোন রুটে পরীক্ষা নেয়, অর্থাৎ রুট টেস্ট দেয়, আপনি যদি জানেন যে যে মালিবাগ থেকে উত্তরা পর্যন্ত গাড়ি চালাইলে মানে এই রাস্তাটুকু মানে ড্রাইভিং এক্সামিনেশনের সময় এই জায়গাটা চালাইয়া দেখাইতে হয়, আপনি যদি আগে থেকে জানেন, তাহলে আপনি কি করবেন, ওই জায়গায় আপনি চালানো যখন শিখবেন তখন ওই জায়গায় প্র্যাকটিস বেশি বেশি করবেন, যাতে এক্সামিনার যখন চালানো শিখাবে আপনাকে তখন ওই জায়গায় যেন আপনি ভালো পারফরমেন্স করতে পারেন। সঠিক পদ্ধতি, সঠিক নিয়মে এবং সঠিক ম্যাটেরিয়ালস আপনি প্র্যাকটিস করবেন। এই জন্য আমি বলবো ক্যামব্রিজের যে মানে আমি সবসময় বলি, আগেও বলছিলাম যে 11 থেকে 15 পর্যন্ত, 11, 12, 13, 14, 15 এই 5টা বই আপনারা বারবার করে সলভ করবেন। একবার দুইবার না, বারবার সলভ করবেন। অনেকে আছে স্যার আমি তো স্যার 1 থেকে 15 পর্যন্ত সলভ করে ফেলছি, কিন্তু একবার সলভ করলে বোঝা যাবে না। আপনি যদি একটা জিনিস যদি বারবার যদি প্র্যাকটিস করেন, তাহলে ওই জিনিসটা প্র্যাকটিস করতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি যদি ফার্মগেট থেকে মালিবাগ পর্যন্ত যদি আপনি মানে মাসে 20 দিন যাতায়াত করেন, তাহলে 1 মাস পরে আপনি যদি রিক্সা ভ্যান কিছু নাও পান, আপনি হাইটা চলে যেতে পারবেন, আপনি রাস্তা চিনবেন, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। ঠিক আছে? আর যদি আপনি ওই যে একদিন যান মালিবাগ হয়ে মানে কাউরান বাজার হয়ে, মানে আমি বলতেছি যে মগবাজার হয়ে ঘুরে যান একদিন, আরেকদিন যদি ফ্লাইওভারের উপর দিয়ে যান, আরেকদিন যদি ঘুরে আপনার মনে করেন যে ওই যে শান্তিনগর বাজার দিয়ে ওই দিক দিয়ে ঘুরে মতিঝিল দিয়ে আরেক রাস্তা দিয়ে যান, তাহলে আপনি কিন্তু চিনতে পারেন। এই জন্য প্র্যাকটিস ইন দ্য রিয়েল ফরম্যাট, রিয়েল এক্সাম পেপার, আর যেটা আমি বলি ক্যামব্রিজের বইগুলো। অন্য কোনো ম্যাটেরিয়ালস পড়ার দরকার নাই। অন্য কোনো ম্যাটেরিয়াল যদি পড়েন, বারবার যদি বিভিন্ন রাস্তায় হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি কোনো রাস্তায় ভালোভাবে চিনতে পারবেন না। ক্যামব্রিজ পরীক্ষায় মানে ক্যামব্রিজের ইউনিভার্সিটি এইসল এক্সামিনেশন, ক্যামব্রিজের যে প্রেস, এরা প্রশ্ন বানায়। সো এদের বইগুলো আপনি সলভ করবেন। এজন্য আমি আগেই বলছিলাম ক্যামব্রিজের 11 থেকে 15, আর একটা বই আছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড টু ক্যামব্রিজ। এই বইটা আপনারা কিনে নেবেন। এখানে 6টা প্যাসেজ আছে সুন্দর, মানে 6টা টেস্ট আছে, এগুলো সলভ করে ফেলবেন বাসায়, কিনবেন। এরপরে আমাকে আমি আপনাদেরকে হেল্প করব সলভ করার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে প্র্যাকটিস করলে এবং আমি যে স্ট্র্যাটেজি গুলো দিছি রিডিং এর, যে ট্রিক্স এন্ড টেকনিক্স গুলো, এটা ফলো করবেন, তাহলে দেখবেন রিডিং এ ভালো করতে পারবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হচ্ছে 10 নাম্বার বিষয়টা হচ্ছে নো ইউর উইকনেস। রিডিং এ ভালো করার জন্য 10 নাম্বার নো ইউর উইকনেস। আপনার যদি উইকনেস, দুর্বলতাগুলো না জানেন, আপনি দুর্বলতার উপর যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি আইএলটিএস পরীক্ষা 10 বার দিলেও আপনার ভালো স্কোর আসবে না। আপনি কেন ভালো করতেছেন না এইটা যদি আপনি জানেন এবং সেইটা কেন ভালো হচ্ছে না সেইটার ভালো হওয়ানোর জন্য
কি করা দরকার সেই উইকনেসের উপর যদি আপনি কাজ করেন, প্রিপেয়ার করেন নিজেকে, তাহলে আপনি ভালো করবেন। আর সেজন্য সঠিক প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। শুধু প্র্যাকটিস করলে হবে না, পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে। ওই যে বসলাম উঠলাম, হ্যালো বন্ধু কেমন আছো, ফোন করলেন, কথা বললেন, মেসেঞ্জারে চেক করতেছেন, মেসেজে চ্যাট করতেছেন, আবার পড়তেছেন না। সিরিয়াসলি ডিপলি কনসেন্ট্রেশন, যেটা বলে ট্রুলি ম্যাডলি ডিপলি আপনাকে স্টাডি করতে হবে। ট্রুলি ম্যাডলি ডিপলি যদি আপনি স্টাডি করেন, রিডিং প্যাসেজ সলভ করেন, মনে রাখবেন এই রিডিংটা একটু কঠিন হয় একাডেমিকের ক্ষেত্রে। আর এটা কিন্তু সারা পৃথিবীর সব মানুষই কিন্তু এই পরীক্ষাটা দেয়। ইউনিভার্সিটির স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রফেসররাও এই রিডিং মানে এই আইএলটিএস পরীক্ষাটা দেয়। অর্থাৎ সবার জন্যই কিন্তু প্রশ্ন একই। তাহলে এখানে লেভেল একটা মোটামুটি একটা স্মার্ট পরীক্ষা হচ্ছে আইএলটিএস পরীক্ষা। এত সহজ বা চারটিখানি কথা ভেবে অবহেলা করলে, উড়াইয়া দিলে হবে না। তাহলে অনেক ইউনিভার্সিটির যারা মানে টিচিং ফ্যাকাল্টি আছে যারা, ওনারা কিন্তু মোটামুটি পড়াশোনা করে আসছে, অনেক ভালো স্টুডেন্ট, তারপরে তারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে। ইউনিভার্সিটি থেকে মানে ইংলিশের প্রফেসর, তারাও তো আইএলটিএস পরীক্ষা দিয়ে বিদেশে আসে। তো এগুলো পরিশ্রম করতে হবে। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সরি আমি প্রাসঙ্গিক মানে কি বলে প্রসঙ্গত আমি অন্যদিকে চলে আসছিলাম। সো আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে প্যাসেজ সলভ করছিলাম আমরা সেখানে চলে যাচ্ছি, ক্যামব্রিজের 13। তাহলে আমরা এখানে বলছে যে when Dutch arrived off the coast of southern Asia in the beginning of the 17th century। তাহলে আমাদের প্রশ্নের কিওয়ার্ড আমরা কি খুঁজে পেয়েছি, খেয়াল করছেন? প্রশ্নের যে কিওয়ার্ডটা ছিল আমাদের, প্রশ্নের কিওয়ার্ড ছিল যে ডাচ টুক ওভার as soon as they live। না, এটা আমরা পাইনি এখনো। 17th সেঞ্চুরি বলতে কোনো কিছু নাই, এখানে ছিল না। কিন্তু ডাচ রাজা আসছে, এটা তো আমরা বুঝছি। কিওয়ার্ড হচ্ছে এখানে, কিওয়ার্ড হচ্ছে যে when Dutch, এই ডাচ এটাই তো কিওয়ার্ড। এই যে ডাচ, প্রশ্নের মধ্যে দেখেন ডাচ আছে, এই যে ডাচ। তাহলে টুক ওভার সিনেমেন as soon as they arrived, তাহলে arrived মানে কি? arrived মানে পৌঁছা, তাহলে পৌঁছানো, এই যে arrived এখানে লেখা আছে, তাহলে কিওয়ার্ড কি মিলে গেছে না? প্রশ্নের কিওয়ার্ড প্যাসেজের মধ্যে গেছে, মিলে গেছে। তার মানে উত্তরটা এখানেই আছে, এটাই হচ্ছে লোকেশন। আর সবসময় উত্তরগুলো কি করবে? সিরিয়াল মেইনটেইন করবে। 15 নাম্বারটা মানে তার আগের কোশ্চেন উত্তর পাইছি হলো পরের প্যারাগ্রাফে, মানে উপরের প্যারাগ্রাফে। তাহলে পরের প্রশ্নের উত্তর আসতেছে তারপরের প্যারাগ্রাফে। তাহলে এখানে দেখেন they set their sights on displacing Portuguese as king of Chinaman। এখানে বলছে ডাচ allied themselves, ডাচেরা কি করছিল? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিল কিংডম অফ শিলনের কার সাথে? ক্যান্ডির সাথে তারা ভালো সম্পর্ক করেছিল। ক্যান্ডি মনে করেন এখানকার রাজা ছিল, ঠিক আছে, জমিদার। ইনল্যান্ড কিংডম মানে হচ্ছে জমিদার, ঠিক আছে। ল্যান্ড মানে কি? ভূমি, তাই না? আচ্ছা, কিংডম মানে হচ্ছে ওই যে যারা আর কি জমিদার থাকে এরকম আর কি বোঝাচ্ছে। শিলনের মনে করেন জমিদার। আপনার মিনিং বোঝার দরকার নেই, আমি আগেই বলছি টিপসের মধ্যে লেখা ছিল যে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুল মিনিং অফ দ্য প্যাসেজ। এরপর বলছে ইন রিটার্ন ফর পেমেন্টস অফ এলিফ্যান্টস এন্ড সিনেমেন they protected the native king from the Portuguese। অর্থাৎ এই যে পর্তুগিজের যে নেটিভ যারা কিং ছিল তাদেরকে নাকি কি করতো? চিকিৎসা দিত, এবং পেমেন্ট হিসাবে তারা কি দিত? এলিফ্যান্ট এবং সিনেমেন তারা দিত। তারপর কি বলছে দেখেন, by 1640 মানে Dutch broke the 150-year Portuguese monopoly when they overran and occupied their factories। তার মানে তারা কি করেছিল? অকুপাইড করেছিল their factories। 150 বছরের যে ইতিহাস ছিল পর্তুগিজদের, যে রাজত্ব করার যে শাসন কান ছিল, সেটা তারা কি করছে? ভেঙে দিল। তারা কি করে দিল? দখল করে নিল, তাই না? যে ডাচ ব্রোক, ভেঙে দিল। এরপরে বলছে বাই 1658 এর মধ্যে they had permanently expelled the Portuguese। পর্তুগিজকে তারা কি করলো? এক্সপেল করে দিল, বাতিল করে দিল, ওদেরকে কি করে দিল? বহিষ্কার করে দিল ফ্রম দ্য আইল্যান্ড। অর্থাৎ পর্তুগিজদের ওই ভূমি থেকে তারা কি করলো? বিতাড়িত করে দিল। they gaining control of lucrative cinnamon trade। লুক্রেটিভ মানে কি? লোভনীয়। লুক্রেটিভ মানে হচ্ছে লোভনীয়। সেই লোভনীয় সিনেমেন ট্রেড তারা কি করেছিল? গেইন করলো। আচ্ছা, তাহলে তারা গেইন করলো, তাহলে আমাদের এই থিম থেকে আমরা কি বুঝতে পারলাম? কাহিনী করতে হয়েছে নিশ্চয়ই গেইন করার জন্য। কি কাহিনী করছে? বলছে যে অ্যারাইভ করলো তারা বিগিনিং অফ সেঞ্চুরি। তাহলে 17 শতাব্দীর বিগিনিং এ তারা আসলো, মানে সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে তারা আসলো, আর রাজত্ব দখল করে নিল
1658, তাহলে 58 বছর সময় কি as soon as নাকি as soon as এর বাইরে? as soon as এর বাইরে স্যার। তাহলে উত্তরটা কি হবে? False. ফলস হবে। যদি কেউ বলে নট গিভেন, তাহলে কি উত্তর হবে? নট গিভেন না, ফলস হবে। কারণ হচ্ছে যে তারা আসা মাত্রই যে তারা নিছে তা না, বরং একটু সময় নিছে তারা। তাহলে উত্তরটা হবে কি? ফলস। আচ্ছা, এবার পরের উত্তরটা আমরা বের করার চেষ্টা করব। এবার কি বুঝতে পারছেন? তাহমিনা আপনি একটু মেসেজে একটু লিখে দিতে পারেন, বা আপনি একটু হালকা করে ছোট করে বলে দেন বুঝলেন কিনা। হ্যালো। ওকে, থ্যাঙ্কস। শ্রুতি বুঝতে পারছো? থ্যাংক ইউ। ফলস। ওকে, ফলস। ওকে, আমরা তারপরের কোয়েশ্চেন যাব। দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য ডাচ প্রডিউস লার্জার কোয়ান্টিটিস অফ সিনামন দেন দ্য ওয়াইল্ড ট্রিজ। কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ আছে এখানে, ডিগ্রি। অর্থাৎ যেই গাছগুলো ডাচের এলাকায় তো সেইগুলোতে নাকি ফসল বেশি হইতো, ফলন ধরতো বেশি। আর তারপরে বলে স্পাইস ট্রেড মেইনটেইনড ইট ইকোনমিক ইম্পর্টেন্স ইন 19th সেঞ্চুরি। আচ্ছা, খুঁজে বের করি। 19th সেঞ্চুরি কিন্তু একটা কিওয়ার্ড। জি। আচ্ছা, আমরা যেখানে পাইছিলাম তারপরে আমরা পাবো অ্যান্সার গুলো। সবসময় সিরিয়াল মেইনটেইন করবে। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নের উত্তর পাইছি কোথায়? মানে 11 নম্বর প্রশ্নের উত্তর পাইছি হচ্ছে এই যে এই প্যারাগ্রাফ। Lucrative cinnamon. এইখানে পাইছি 11 নম্বরের উত্তর। তাহলে 12 নম্বরটা আসবে তারপরে, 12 নম্বরটা তারপরে আসবে, আর 13 নম্বরটা আসবে যে লাস্টের দিকে। দেখেন এই যে এখানে 19th সেঞ্চুরি কথা কিন্তু লেখা আছে কোন জায়গায় একটা। বাই দ্যাট, এই যে আছে স্যার। এই যে By 17 the middle time of the 19th century, production of cinnamon reached 1000 tons a year. এই যে, তাহলে এইখানে কত নাম্বার প্রশ্নের উত্তর আছে? লাস্টেরটা 13 নাম্বার। তাহলে 12 নাম্বারটা থাকার কথা এখানেই। তাহলে এখানে আমরা দেখব ট্রি নিয়ে কোনো কম্পেয়ার আছে কিনা। দেখেন যে in order to protect their hold market, Dutch like to যে পর্তুগিজ before them treated something। এখানে দেখেন ট্রিজ নিয়ে কথা আছে কিনা। আছে স্যার। এই যে দেখেন ট্রিজ নিয়ে কথা আছে এখানে। দেখো over Over time time, the supply of cinnamon trees on the island became nearly exhausted become due to systematic stripping of the bank। স্ট্রিপিং মানে কি জানেন? ওই যে গাছ কাটা আর কি, মানে ওই যে গাছের মশলার গাছ যে আমরা কাটি সেই কাটার নিয়মের কথা বলছে এখানে। স্ট্রিপিং দ্য বার্ক, ইভেন্চুয়ালি দ্য ডাচ বিগেন কাল্টিভেটিং দেয়ার ওন সিনামন ট্রি টু সাপ্লিমেন্ট ডিমিনিশিং নাম্বার অফ ওয়াইল্ড ট্রিজ। আচ্ছা, এইখানে কি বলছে একবারও যে কম্পেয়ার আছে কোনো পর্তুগিজদের সাথে? না। যদি কোনো কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ না থাকে যে ডাচের গাছে ফল বেশি ধরতো আগের তুলনায়, এরকম কোনো কিছু লেখা নাই। বরং এখানে দেখেন কোনো কম্পেয়ার নাই, কিন্তু যখন কম্পারেটিভ থাকবে না তখন উত্তর হবে নট গিভেন। ট্রিজ কিন্তু আছে বাট কম্পেয়ার নাই, সো এটা হবে নট গিভেন। আচ্ছা, এরপরে 19th সেঞ্চুরি পরের প্রশ্নের উত্তরটা আমরা বের করব। ওখানে বলছিল যে স্পাইস মার্কেট নাকি ইম্পর্টেন্স হারাই ফেলাইছে। তো এখানে দেখেন এখানে লেখা আছে যে এই যে 19th century production of cinnamon reached 1000 tons a year after a lower grade in quality of the spice। আচ্ছা, বলতেছে স্পাইসের নাকি লোয়ার গ্রেড হয়েছে, কোয়ালিটি নাকি গ্রেড কমে গেছে। of the space become acceptable to European tastes। Okay, by that time cinnamon was being grown in other parts of the Indian Ocean region and something। বলছে not only was a monopoly of the cinnamon becoming impossible, মানে মনোপলি আর করা সম্ভব হয় নাই, শুধু ইম্পসিবল ছিল না, বরং স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিনিশিং ইন ইকোনমিক পটেনশিয়াল। তাহলে ইকোনমিক পটেনশিয়াল মানে কি? অর্থনৈতিক তাৎপর্যের দিক থেকে এটা কি হয়ে গেছিল? ডিমিনিশিং হয়ে গেছিল। গুরুত্ব কি হয়ে গেছিল? কমে গেছিল। এন্ড ইভেন্চুয়ালি সাসপেন্ডেড, এটা সাসপেন্ড হয়ে গেছিল বাই দ্য রাইজ অফ ট্রেড অফ কফি, টি এন্ড চকলেট এন্ড সুগার। অর্থাৎ এই যে চকলেট, সুগার, কফি এগুলোর কারণে কি হয়ে গেছিল? এই স্পাইস মার্কেটটা কি হয়ে গেছিল? বন্ধ হয়ে গেছিল। তার মানে ডিমিনিশ হয়ে গেছিল ইকোনমিক পটেনশিয়াল। তাহলে আমরা কি এখানে সিনোনিম ওয়ার্ড পাইছি না যে ওয়াজ ডিমিনিশিং ইন ইকোনমিক পটেনশিয়াল। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্স আর পটেনশিয়ালের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে আপনার থিম বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিমেটিক মিনিং। সো থিম বলে আমাদের যে এখানে দেখেন থিম বলে দ্য স্পাইস ট্রেড মেইনটেইনড ইটস ইকোনমিক। আচ্ছা, ইকোনমিক পটেনশিয়াল বা ইকোনমিক ইম্পর্টেন্স কি মেইনটেইন করেছিল, নাকি কোয়ালিটি লো হয়ে আস্তে আস্তে এটা ডিমিনিশ হয়ে গেছিল? কি বলা ছিল এখানে? ডিমিনিশ হয়ে গেছিল, তাই না? তাহলে সো অ্যানসার উইল বি, দেখি সবাই কে কি লিখে, দেখি এসএমএস এ দেখি কে কি রিপ্লাই দিছে। এটা কি ফলস হবে? নো লিখছে,
কে নো লিখছে স্যার ফলস হবে, হ্যাঁ ফলস। সো অ্যান্সার হবে ফলস, ঠিক আছে। মনে রাখবেন যে এটা আনসার ফলস হবে সেটা ফলসই লিখতে হবে, শুধুমাত্র এফ লিখলে হবে না কিন্তু, ফলস FALSE ফলস পুরাটাই লিখতে হবে, নট জাস্ট আপনি লিখলেন এফ, তাইলে হবে না, লিখতে হবে ফলস FALSE ফলস। যদি কেউ ভুলে লেখে ইয়েস, অ্যান্সার হবে না কিন্তু, ভুল হবে, রাইট হবে না, কাটা যাবে, ঠিক আছে। যেটাতে ট্রু ফলস নট গিভেন সেটাতে ট্রুই লিখতে হবে, সেটাতে ইয়েস লেখা যাবে না। তো এইভাবেই সলভ করতে হবে। তা তাহমিনা আপু কি বুঝতে পারছেন? কনটেক্সট বুঝতে হবে আর কি, সরাসরি সিনোনিম ওয়ার্ড বা হুবহু থাকবে না। ওকে, আজকে এই পর্যন্তই। আমি আমাদের হচ্ছে এখানে যে MLA ইলেকশন হচ্ছে, তো সাসকাচুয়ান প্রভিন্সের প্রভিন্সিয়াল ইলেকশন। সো আমাদের বাংলাদেশি একজন আঙ্কেল, উনি MLA ইলেকশনের জন্য উনি এবার ক্যান্ডিডেট, এবং উনি হি ইজ রাইডিং ফর দ্য MLA ইলেকশন এন্ড হি উইশ টু গো টু পার্লামেন্ট, কানাডিয়ান পার্লামেন্ট। তো আমরা তার জন্য কাজ করতেছি, সবাই হেল্প করছি আমরা বিভিন্নভাবে। তো আমার অলরেডি ফোন দিছে অফিসে যাওয়ার জন্য, 10টার দিকে আমার সেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার বাসা থেকে যেতে 5 মিনিট 7 মিনিট লাগবে, আমি এখনই বের হয়ে যাব, এবং ওখানে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা থেকে তারপরে আমি আমার জবে যাব অফিসে। সো আমি আর সময় নিতে পারতেছি না এখন, আপনারা এইভাবে প্র্যাকটিস করে যান। আমি আসলে রাইটিং ক্লাস নেওয়ার জন্য আসলে প্ল্যান করছিলাম, কিন্তু রাইটিং ক্লাস তো আর পরে আর করলাম না, নিতে পারলাম না। রাইটিং ক্লাসটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আর সবাই ভালো স্যার থাকুন। আমার জন্য ভালো হয়েছে, আর আমার এখানে লোডশেডিং আছে স্যার, তারপরে হচ্ছে স্যার আমার জ্বর সর্দি স্যার, খুবই খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে রেকর্ড হয়েছে, আপনারা মানে ক্লাসটা করতে পারবেন। আমি এটা এখনই আমি মানে কনভার্ট হইতে হয়, হ্যাঁ, ফাইলগুলো তো অনেক বড়, কনভার্ট হয়ে তারপরে আমি আপলোড দিয়ে দেবো। আপনারা কালকে সকালে আপনারা ইনশাল্লাহ এটা দেখতে পারবেন ক্লাসটা আবারও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাস খুব সম্ভবত বাংলাদেশের কালকেও হতে পারে, পরশু হতে পারে, আমি শিওর না। আপনাদের ক্লাস যতক্ষণই আমি নেই, যখনই নেই, আপনারা করার চেষ্টা করেন ক্লাসগুলো, কারণ আমি যখন দায়িত্ব নেই তখন আমি চেষ্টা করি ওইটাকে ফুলফিল করার জন্য, এবং আপনাদের 100% আপনাদের জন্য কোথাও আর মানে মানে কি বলে আর কোনো প্র্যাকটিস করার প্রয়োজন হবে না আমার কাছে করলে, ঠিক আছে। আমি যেভাবে দেখাই দিই ওইভাবে করলে একবারে আপনার সবকিছু সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। কারো কোনো পার্সোনাল যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে আপনারা নক করতে পারেন, আমি এখন বের হয়ে যাবো। জুমের মধ্যে আর কোনো মেসেজ আমাকে এখন দিয়েন না, কারণ I will not be available and I will not see the message again. So আমি লাস্ট বারের মতো চেক করে দেখছি কারো কোনো মেসেজ আছে কিনা। আচ্ছা, আমাকে ইমেল অ্যাড্রেস প্রতিদিন দেওয়ার দরকার নাই, যাদের ইমেল অ্যাড্রেস আমার কাছে অলরেডি আছে আমি এটা সেভ করে রাখছি, সমস্যা নাই, আমাকে ডেইলি ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। I will send you the video lectures for your easiness. You can really understand when you attend the class. So আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। Stay safe and sanitized always. Take care till then. See you on the other class. Bye.